ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলে। ডায়েরিটা খুলে পড়তে শুরু করে। প্রথম পৃষ্ঠা। আজ জানো আমাদের বাসর রাত। তোমরা কি ভাবছো আমারও অন্যান্য স্ত্রীদের মতো ভাগ্য? আরে না না, আমি এখন ঠিক ঘরের বিছানা থেকে 4 হাত দূরে একটা কোণাতে বসে রয়েছি। আমার স্বামী ঘুমাচ্ছে বিছানাতে। আজ জানো আমার খুব কষ্ট লেগেছে। অবশ্যই এটা আবার কিসের কষ্ট, তবুও বলি। আজ আমায় আমার স্বামী অর্থাৎ সদ্য বিবাহিত স্বামী দুটো চড় মেরেছে। তাও আবার কেন জানো? তার বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়েছে, অন্য কারোর সাথে বিয়ে করেছে। আর তার জিএফ হলো আমার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ লিসা। লিসার যে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল তা আমি জানতাম না, কিন্তু তবুও তিনি আমায় ভুল বুঝলেন আর বুঝেও যাচ্ছেন। দ্বিতীয় পৃষ্ঠা। জানো আমি না একটা খুব ভালো শাশুড়ি আর শ্বশুর পেয়েছি। আমায় খুব কেয়ার করে। আমি আমার স্বামীর সাথে এখন আর ঘুমাই না, আমি অন্য রুমে শুই। আমার না খুব ইচ্ছা করে ওনাকে একদিন জড়িয়ে ধরে ঘুমাতে। তৃতীয় পৃষ্ঠা। আমার পুরোনো ডায়েরিটা না আমি আমার বাড়িতে ফেলে এসেছি, পরে একদিন ফেলে দেব। ওই ডায়েরিটাতে জানো জংকুক তোমার সব কিছু লেখা ছিল। জানো তোমায় না আমি সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। যেদিন থেকে জিমিনিকে চিনলাম সেই সময় থেকেই। তুমি কি কখনো ভালোবাসবে না আমায়? আমার মধ্যে কি কমতি আছে বলো, যেটা লিসার মধ্যে এখনো রয়েছে? এরকম করে আরো কয়েকটা পেজ লেখা আছে। অনেকদিন পর আবার লিখছি। ভেবেছিলাম আর লিখব না, কিন্তু এটা তো লিখতেই হবে। আজ যে জংকুক আমার সাথে প্রথমবার আমাকে আপন করে নিয়েছে। জানি নেশা কেটে গেলে কিছুই মনে থাকবে না ওর, কিন্তু আমার তো থাকবে, তাই না? এই দিনটা আমার কাছে সবচেয়ে খুশির দিন। আজ শরীরটা না খুবই খারাপ লাগছিল, তাই জিমিনের সাথে হসপিটালে গিয়েছিলাম। জানো ডক্টর কি বলল? আমি মা হতে চলেছি আর জংকুক বাবা। বাড়ি এসে মামনি আর বাবাইকে বললাম। ওনারা জংকুককে জানাতেই যাচ্ছিল, কিন্তু আমি জানাতে দিইনি। থাক, সে যখন আমায় ওর সহধর্মিনী ভাবেই না, তখন তাকে না জানানোটাই শ্রেয়। না হলে সে আবার ভাবতে পারে যে আমি পরকীয়া করেছি, তখন আবার আমায় অপমান করবে। তার চেয়ে চুপ থাকাটাই ভালো। আজ ভেবেছিলাম বলেই দেব তাকে সুখবরটা, কিন্তু তার হলো কই? সেই নাকি আমায় রেখে চলে যাবে কানাডাতে। তবে আসবে কবে তারও নাকি ঠিক নেই। আমার জানো তো খুব কষ্ট হচ্ছে। কাছের মানুষটা কত দূরে চলে যাবে আমার থেকে। জানো আজ না সে সত্যি সত্যিই চলে গেল। একবার আমার কথা ভাবলো না পর্যন্ত। একেই মনে বলা হয় স্বামীর ভালোবাসা না পাওয়ার কষ্ট। আচ্ছা, উনি কি এখনো লিসাকে খুবই ভালোবাসেন? আমাকে একটু বাসলে কি হতো বলো তো? তেমন তো কিছুই হতো না। এরও কয়েকটা পৃষ্ঠা পরে। আমার এখন 8 মাস চলছে। এই কয়েক মাসে উনি আমার একবারের জন্য ফোন করে দেয়নি। জানো তোমরা তাহলে ভাবো তো উনি আমাকে কতটা ঘৃণা করে। আমার শরীরের কন্ডিশন ভালো না। মামনি বাবাই ওষুধ আর খাবার খেতে বলে,
কিন্তু আমি খাই না, খেয়ে কি করব? কার জন্যে বাঁচবো? যে আমাকে ভালোবাসে না তার জন্যই। কাল আমার ডেলিভারি হবে। ডক্টর আমায় বলে যে আমার বাঁচার সম্ভাবনা প্রায় নেই। আমি বাঁচব যদি আমার সন্তান না বাঁচে, কিন্তু আমি তো শিশুটাকে পৃথিবীর আলো দেখাতে চাই। আমি না থাকলেও কারো কিছু যায় আসবে না, আর এই ডায়েরিতে লেখা হবে না। ভালো থাকবেন সবাই। জঙ্কুকের চোখের জল চিকচিক করে উঠল। হাতে থাকা মেডিকেল রিপোর্ট আর চিঠিটার দিকে তাকালো। রিপোর্টটা খুলে দেখলো, যেখানে দুটো রিপোর্ট, একটা প্রেগন্যান্সির আর একটা দেখে জঙ্কুক তো অবাক হলো। টের ক্যান্সারও ছিল। টে তো তাকে এই বিষয়ে কিছু বলেনি, অবশ্য বলবেই বা কী করে, কখনো তো জানার প্রয়োজন বোধই করিনি। তারপর হাতে থাকা চিঠিটা ছলছল চোখে খুলে পড়া শুরু করলো আবার। আমার প্রিয়তম, আশা করি তুমি খুবই ভালো আছো, আর এখন তো আরও ভালো থাকবে। আমি নামের বোঝাটা তো আর তোমার কাঁধ থেকে নেমে গেছে। তুমি যে এখনো পড়ছো, আমি হয়তো আর নেই। আমি চলে গেছি সবাইকে ছেড়ে। আমার কাছে সেই রাতটা খুবই স্পেশাল ছিল। জানতাম তোমার যে কিছুই মনে থাকবে না, আর হ্যাঁ, সেটাই ছিল, তোমার কিছুই মনে ছিল না। যেদিন আমি জানতে পারলাম আমি প্রেগন্যান্ট, সেই দিন তুমি এসে বললে তুমি কানাডা শিফট করবে। আমি বলার সুযোগই পেলাম না কিছু। তুমি কানাডায় চলে গেলে, একবারও আমার খোঁজ নিলে না। আর এতক্ষণ অবশ্যই আমার রিপোর্টগুলোও দেখে নিয়েছো। ভাবছো আমার যে ক্যান্সারও ছিল, তা আমি তোমাকে আগে কেন জানাইনি, তাই তো? কী করে জানাতাম বলো লাভ? কখনো তো জানার চেষ্টাই করনি তুমি। আর আমি কেন নির্লজ্জের মতো বলতে যাবো বলো তো তোমায়? অবশ্য আমার লাস্ট স্টেজই ছিল। যদি বেবি কনসেপ্ট না করতাম, তাহলে হয়তো আরও কয়েক মাস বা আর একটা বছর বেঁচে থাকতাম। কিন্তু থাক, আর আমার বাঁচার প্রয়োজন নেই। ওই ছোট্ট শিশুটাই পৃথিবীর আলো দেখুক। জানি না ছেলে হবে নাকি মেয়ে, যাই হোক, আমার আর তোমার সন্তান তো বটে। বড্ড ভালোবাসি জান তোমায়। তোমার ওপর আমার প্রচুর অভিমান রয়েছে। থাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। আমার ওয়ান সাইড লাভ থেকে গেল। সবশেষে বলি, ভালো থেকো জান পাখি। আমাদের সন্তানটাকে হাসি খুশি রেখো, মায়ের অভাব বুঝতে দিও না। যা চায় তাই দিও। আই লাভ ইউ সো মাচ। ভালো থেকো, আমি চলি, কিন্তু তোমার আশেপাশে আমি সবসময় থাকবো। ইতি, তোমার টে। জঙ্কুক চিঠিটা পড়ে তাকে আর ঠিক রাখতে পারে না, ভয়ঙ্করভাবে কান্না শুরু করে দেয়। জঙ্কুক বলে ওঠে, আই লাভ ইউ প্রিজান। কেন চলে গেলে আমায় ছেড়ে? আমার সাথে থাকলে কি এমন হতো? আমিও তো তোমায় খুবই ভালোবাসি। তখন জিন বলে ওঠে, খুব হেসেছিস না? খুব খুশি হয়েছিস মেয়েটাকে তিলে তিলে মেরে? এই বলে জিনও জঙ্কুকের দিক থেকে মুখ ঘুরিয়ে কাঁদতে থাকে। জঙ্কুক জিনের পা জড়িয়ে ধরে বলে, মা, আবার আমার টেকে এনে দাও না। এই সময় জিমিনও চলে আসে ওইখানে, আর জঙ্কুককে জিনের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলে, কত ঢং! এতদিন কোথায় ছিল তোর এই ভালোবাসা? আমার বেস্ট ফ্রেন্ড তথা আমার একমাত্র ভাবিকে তো তোর জন্য আমায় হারাতে হয়েছে। এমন কি করেছিল মেয়েটা? তোকে তো শুধু ভালোই বেসেছিল, আর এইটা মেয়েটার জীবনের কাল হয়ে দাঁড়ালো। জঙ্কুক কিছু বলতে না পেরে শুধু অঝরে কেঁদে চলেছে। জেনি এবার আর সহ্য করতে না পেরে তার চোখের জল মুছিয়ে দিল। জঙ্কুকের কাছে গিয়ে বলল, বাবাই, আর কাঁদে না, মাম্মাম না হলে খুবই কষ্ট পাবে। এই বলে জঙ্কুকের চোখের জল মুছিয়ে দিতে লাগলো। জঙ্কুক জেনিকে শক্ত করে জড়িয়ে ধরে কোলে তুলে নিয়ে বলল, মামনি, আমি জানি আমি খুব খারাপ, তবুও ক্ষমা করে দিও আমায়। বাবাই, এইরকম কেউ বলে নাকি? মাম্মাম তো আমাদের সাথে সব সময় আছে,
কান্না করে না? এইভাবেই প্রায় 15টা বছর কেটে গেছে। জঙ্কুক এই কয়েক বছরে নিজে টেকে ছাড়া ভালো না থাকলেও জেনিকে খুব ভালোবেসেছে, কোনো কিছুতে কম করে রাখেনি তাকে। জেনি এখন কলেজে পড়ে। হঠাৎ একদিন জেনির ক্লাসমেট কাই জঙ্কুকের কাছে আসে। কাই কলেজে পড়ে। কাই এর বিয়ের জন্য কাই জঙ্কুককে জেনির সাথে বিয়ে দিতে বলে। কাই একজন খুব ভালো বিজনেসম্যান, আর জেনিও কাইকে খুব ভালোবাসত, তাই জঙ্কুকও এই বিয়ের সম্বন্ধটা মেনে নেয়। আজ জেনি আর কাইয়ের বিয়ে, ধুমধাম করে বিয়ে হয়েছে ওদের। এইভাবে প্রায় 2 মাস কেটে গেল। জঙ্কুক একদিন রাতের বেলা হাইরোডের মাঝখান দিয়ে হেঁটে চলেছে। সে আনমনে হাঁটছে আর টের কথা ভাবছে আর বলছে, টে, আমি তোমার কাছে যেতে চাই, কবে যাব আমি তোমার কাছে? হঠাৎই একটা ট্রাক এসে জঙ্কুককে ধাক্কা দিল। কিছু বুঝে ওঠার আগেই একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অনেক ভিড় জমে গেছে ওইখানে। একজন গিয়ে তার ফোন চেক করলো, তারপর জঙ্কুকের পকেট থেকে ফোনটা নিয়ে জেনিকে কল করলো। হ্যালো মিস অর মিসেস জেনি, আপনি কি জঙ্কুকের বাড়ির লোক? ইয়েস, বাট কি হয়েছে? হি ইজ নো মোর। তার একটা ভয়াবহ কার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি লোকেশন পাঠাচ্ছি, আপনি চলে আসুন প্লিজ। জেনি খবরটা শুনে তার হাত থেকে ফোনটা পড়ে যায় এবং অঝরে কান্না করতে থাকে। কাইও ঘটনাটা জানতে পেরে তাড়াতাড়ি ওই জায়গায় চলে যায়। জেনি জঙ্কুককে জড়িয়ে ধরে বলতে লাগে, বাবাই, এত তাড়াতাড়ি চলে গেলে তুমি? সেই দিন জঙ্কুককে টের কবরের পাশে কবর দেওয়া হয়েছিল। জঙ্কুক তার টের কাছে চলে গেছে। এবার তারা আবার হেভেনে গিয়ে একসঙ্গে খুশিতে থাকবে। ওয়ান সাইড লাভগুলো হয়তো এমনই হয়, যখন যে মানুষটা অপর মানুষকে তার সর্বস্ব দিয়ে ভালোবাসে তখন সে বিন্দুটুকুও বুঝবে না, কিন্তু যখন সে থাকবে না তখন শত খুঁজলেও তাকে আর পাওয়া যায় না।